ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল, যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার, নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা, শিশু, বৃদ্ধ, নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্য প্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর। বদরুদ্দিন ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না, আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে। শেখ হাসিনা বেঁচে নাই, শেখ হাসিনা মারা গেছেন। এইবার কি হবে আওয়ামী লীগের? অন্যদিকে আবার অনেকেই বলতেছে শেখ হাসিনা ভারতে গ্রেপ্তার হয় এবং রিমান্ডে তিনি মারা যান। এইবার এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন আমরা তথ্য খুঁজে পেয়েছি, যা জানলে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব শেখ হাসিনা কিভাবে মূলত মারা গেছেন। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ফুটেজ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। শেখ হাসিনা জীবিত আছেন নাকি মারা গেছেন তা নিয়ে বড় সন্দেহ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগেই যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। শুক্রবার কক্সবাজারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বললেন, কিসের হাসিনা? তার চেহারা কি দেখা গেছে? কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমেও বড় প্রশ্ন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন? তো হঠাৎ শেখ হাসিনার বাঁচা কিংবা মরে যাওয়া নিয়ে এমন সন্দেহ উঠছে কেন? কি ঘটছে আসলে সীমান্তের ওপারে? জানবো আজকের এক্সপ্লেইনারে। কথা ছিল ২৪-এর ৫ আগস্টের পর প্রথমবারের মতো গণমাধ্যমে মুখ দেখাবেন শেখ হাসিনা। শেষ মুহূর্তে এ নিয়ে তুমুল প্রচারণা ছিল দলীয় নেতাকর্মীদের মধ্যেও। কিন্তু শেখ হাসিনাকে কথা বলতে শোনা গেল পর্দার ওপাশ থেকেই নতুন কোনো কথা বললেন না। এতদিন ধরে যেসব বলে আসছিলেন শোনা গেল মূলত সেসবই। এ নিয়ে শোরগোল পড়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বললেন এআই দিয়ে হাসিনার স্বর নকল করা হয়েছে, কারণ শেখ হাসিনা বেঁচে নেই। বেঁচে থাকলে মুখ দেখাতে সমস্যা কোথায়? আমরা প্রথমে যদিও শুনেছিলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, তারপর আমরা দেখলাম যে চেহারাও দেখানো হলো না। সন্দেহটা প্রথম প্রকাশ্যে তোলেন আসিফ মাহমুদ নিজেই। তার ভাষায় আমরা শুনেছিলাম তিনি অনলাইনে আসবেন, পরে শুধু একটি ভয়েস শোনা গেল, ভিডিওতে দেখা যায়নি। একই দিনে কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও প্রায় একই সুরে কথা বললেন। তিনি বললেন, কিসের হাসিনা? চেহারা কি দেখা গেছে? আর এই সন্দেহ এখন আর রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট রীতিমতো ঝড় তুলেছে, যেখানে একজন নির্দিষ্ট করেই দাবি করেছেন শেখ হাসিনা গত বছরের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলা হয়েছে, দাবি সত্য হলে যথাযথ মর্যাদায় সৎকারের ব্যবস্থা করা হোক, মিথ্যা হলে সাংবাদিক ও কর্মকর্তাদের সামনে হাসিনার জীবিত থাকার প্রমাণসহ ভিডিও প্রকাশ করা হোক। এই দাবির সপক্ষে এখনো স্বতন্ত্র কোনো সূত্র বা নথি সামনে আসেনি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এটি নিছকই একটি ভাইরাল দাবি হিসেবেই ছড়াচ্ছে।
তবু নির্দিষ্ট তারিখ সহ এমন দাবি যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে প্রশ্নটা এখন প্রান্তিক আলোচনা ছাড়িয়ে মূলধারার আলোচনায় জায়গা করে নিয়েছে। তবে যে অনুষ্ঠানকে ঘিরে এত জল্পনা, সেখানে হাসিনা নিছক রেকর্ড করা বক্তব্য শোনাননি, সরাসরি সংযুক্ত থেকে দর্শক শ্রোতাদের কিছু প্রশ্নেরও জবাব দিয়েছেন। কণ্ঠের ধরন, প্রশ্নের প্রেক্ষিতে রিয়েল টাইম প্রতিক্রিয়া, এসব মিলিয়ে অনেকে মনে করছেন পুরো ঘটনাকে মৃত্যু বা ডিপফেক বলে চালানোটা এক ধরনের অতি উৎসাহী অনুমান। ফলে হাসিনা মারা গেছেন গোছের দাবিকে অনেকে নিছক অতিকথন বা চমক হিসেবেই দেখছেন। তবে এর মধ্যেও কিন্তু আছে। এই বিতর্ক যতটা আবেগ ও অনুমান নির্ভর, ততটাই এর পেছনে আছে একটা ঠান্ডা মাথার আইনি ও কূটনৈতিক বাস্তবতা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পরপরই বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠায়। ভারত সরকার আজও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি, শুধু নিশ্চিত করেছে হাসিনা ভারতেই অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক প্রকৃতির অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ থাকায় দিল্লি চাইলে এই মামলাগুলোকে রাজনৈতিক তকমা দিয়ে প্রত্যর্পণ দীর্ঘদিন ঝুলিয়ে রাখতে পারে। আইনি প্রক্রিয়াটা তাই কাগজে কলমে সচল থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তটা কার্যত ভারতের রাজনৈতিক ইচ্ছার হাতেই বন্দী। তো শেখ হাসিনা যদি জীবিতই থাকেন তাহলে সামনে কেন আসছেন না? এই বাস্তবতা মাথায় রাখলে হাসিনার প্রকাশ্যে না আসাটা নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেও দেখাটাও সরলীকরণ হয়ে যায়। বিশ্লেষকদের একাংশের ধারণা, হাসিনা ভারতের জন্য একই সঙ্গে কৌশলগত সম্পদ এবং একটা রাজনৈতিক দায়। তাকে পুরোপুরি সামনে আনলে ঢাকার সঙ্গে সম্পর্কের টান পড়ে, আবার সম্পূর্ণ নিশ্চুপ রাখলে আশ্রয়দাতা হিসেবে নিজেদের অবস্থানের যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ হয়। তাই দিল্লি একটা নিয়ন্ত্রিত মধ্যপথ বেছে নিয়েছে বলেই মনে হয়। না পুরোপুরি নীরবতা, না পূর্ণাঙ্গ প্রকাশ্য মঞ্চ। ঢাকা যখন বেইজিংয়ের দিকে বেশি ঝুঁকছে বা ভারতের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক তখনই হাসিনার কণ্ঠ কিছুটা বেশি সক্রিয় হয়ে ওঠে। এই প্যাটার্নও অনেক পর্যবেক্ষকের নজর এড়ায়নি। হাসিনার কণ্ঠস্বর তাই এখন অনেকটাই ব্যক্তিগত রাজনীতির চেয়ে কূটনৈতিক চাপ প্রয়োগের একটা কার্যকর মাধ্যমে রূপ নিয়েছে। তবে এসব হিসাব নিকাশের বাইরে হাসিনার নিজস্ব রাজনৈতিক সম্ভাবনাটাও যাচাই করা দরকার। 1947 সালে জন্ম নেওয়া হাসিনার বয়স এখন প্রায় 78 ছুঁই। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরে ডেথ রেফারেন্স ও আপিলের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে সক্রিয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় বলেই মত বিশ্লেষকদের। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ফিরে এসে আদালতে রায় চ্যালেঞ্জ করার আইনি পথও খোলা আছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা ভিন্ন কথা বলে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরাটা কোনো অভিজ্ঞ রাজনীতিকের জন্য যুক্তিসঙ্গত পথ নয়, কার্যত আত্মসমর্পণেরই নামান্তর। এই দীর্ঘায়িত অনিশ্চয়তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোয়। বহু দশক ধরে একক ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলা একটি দল, যার বিকল্প নেতৃত্ব কাঠামো তৈরির কোনো প্রস্তুতি কার্যত ছিল না। তার শীর্ষ নেতার অস্তিত্ব নিয়ে যখন জনসমক্ষে প্রশ্ন ওঠে, তখন সাংগঠনিক বিভ্রান্তি আরও গভীর হয়। দীর্ঘমেয়াদে অবশ্য এই শূন্যতা থেকে সুবিধা নিতে পারেন এমন কেউ, যিনি হাসিনা পরিবারের বলয়ের বাইরে থেকে দলকে নতুন করে সংগঠিত করার উদ্যোগ নেবেন। যদিও এই মুহূর্তে দলের ভেতরে অতটা গ্রহণযোগ্য বিকল্প মুখ স্পষ্ট নয়। হাসিনা মারা যাক বা না যাক, 24 জুলাই আন্দোলনে তিনি যা করেছেন, বিশ্লেষকদের মতে এদেশের কোটি কোটি মানুষের কাছে তিনি এক প্রকার মৃতই, যিনি প্রচণ্ড প্রতাপে জোর খাটিয়ে একদিন দেশ শাসন করেছেন। তাকে নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি বেঁচে আছেন কিনা, মারা গেছেন। এটাও তো কম পরিহাসের বিষয় নয়। ক্ষমতা আসলে কতটা ক্ষণস্থায়ী হতে পারে, কতটা ঠুনকো হতে পারে। বাংলাদেশের রাজনীতি থেকে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে মাইনাস করা যাচ্ছে না। ঘুরে ফিরে তার কথাই আসছে,
তিনি যা কিছু করছেন, করার চেষ্টা করছেন বা তাকে কেন্দ্র করে যখন কোনো কথা বলছেন অন্য কেউ, অমনি সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। এজন্য আমরা সবাই পক্ষে কিংবা বিপক্ষে, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, জেনে হোক কিংবা না জেনে হোক, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বারবার শেখ হাসিনাকে সামনে নিয়ে এসেছি বা আসছি। সবাই শেখ হাসিনার কথা শুনতে চায়। শেখ হাসিনা জুলাই জাদুঘরে, সেখানে লাল টেলিফোন তুলে সাধারণ আমজনতা তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার সঙ্গে কথা বলো। তো তারা কথা বলছে, আপা কেমন আছেন, ডিসেম্বরে আসবেন নাকি, শরীর স্বাস্থ্য কেমন, আমাদেরকে ছেড়ে চলে গেলেন কেন, মানে এই সকল কথাবার্তা যে স্ক্রিপ্ট লিখিত এবং শেখানো, এটা একটা তেলাপোকাও বুঝতে পারে। কিন্তু টিকিট কেটে 50 টাকার টিকিট কেটে লোকজন সেখানে যাচ্ছেন এবং এই ধরনের কথাবার্তা বলে মূলত শেখ হাসিনাকে লাইমলাইটে আনা হচ্ছে। যারা করছেন তারা হয়তো মনে করছেন এই কাজ করলে শেখ হাসিনার খুব অপমান হবে, মানুষজন বাহাবা দেবে, কিন্তু আলটিমেটলি এ সকল কথাবার্তায় ঘুরে ফিরে শুধু শেখ হাসিনা প্রসঙ্গ আসছে এবং তার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। তদ্রূপ এই যে সাম্প্রতিক সময় শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনটি করলেন, এই সংবাদ সম্মেলন নিয়ে পুরো 1 সপ্তাহের বেশি সময় ধরে করার আগে, মানে সংবাদ সম্মেলন করার আগে পুরো 1 সপ্তাহ জুড়ে শুধুমাত্র বিতর্ক। তিনি কি জীবিত না মৃত, তিনি কি শুধু অডিও বার্তা দেবেন নাকি ভিডিও বার্তা দিবেন, তারপর কেন এই সময় এই কাজটি তার করা দরকার, কি তিনি বলতে চান, তারপর বিদেশে বসে কেন এই সমস্ত জিনিসপত্র করছেন, এরকম হাজারো প্রশ্ন আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এবং সেই সংবাদ সম্মেলনের একদম আগে বা 1 দিন 2 দিন আগে মোটামুটি প্রচার হয়ে গেল যে তিনি আগের মতোই আগে রেকর্ড করা তার যে বক্তব্য, সে বক্তব্য তিনি দেবেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে তার এই সংবাদ সম্মেলনটি ছিল একটি মাল্টি ডাইমেনশনাল, যা অতীতে কখনো তিনি করেননি। তার একটি ভাষণ ছিল, সম্ভবত সেটি রেকর্ডেড হতে পারে, সরাসরি হতে পারে, কিংবা ধরুন সেটি লিখিত হতে পারে। তার একটা ভাষণ ছিল। এই ভাষণটা তিনি ইচ্ছা করে দিয়েছেন যেন লোকজন বিতর্ক করার সুযোগ পায় এবং লোকজন প্রথমে মনে করে যে তিনি এটা রেকর্ডের ভাষণ দিয়েছেন। কিন্তু যখন তাকে সরাসরি প্রশ্ন করা হলো, কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে না দিয়ে খুব কৌশল করে বললেন যে এই বিষয়টি আমার ছেলে বলবে। আবার কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে দিলেন। তার বক্তব্য দিতে গিয়ে তিনি হেসেছেন রীতিমতো। অন্য সময়ের মধ্যে তিনি কাঁদেননি। তার আচার আচরণ, চালচলন, কথাবার্তায় দৃঢ়তা ছিল এবং পুরো ভাষণটির মধ্যে এবং তার বক্তব্যের মধ্যে এটি যে কোনো এআই নির্মিত নয়। তিনি যে সরাসরি কথা বলছেন এটি প্রমাণ করার একটা সর্বোচ্চ চেষ্টা তার ছিল। আপনারা জানেন যে এখন আমি একটু ধীরে ধীরে কথা বলছি, কিন্তু খুব ফ্লুয়েন্টলি যখন আমাকে কেউ প্রশ্ন করে, আমি যেমন এখন একা একা কথা বলছি, ধীরে সুস্থে আস্তে আস্তে, এই ভার্সনটি আসলে যে কোনো মানুষ নকল করতে পারবে এআই দিয়ে। কিন্তু টেলিভিশনে যখন আমি বক্তব্য দেই বা আমাকে যখন কোনো প্রশ্ন করে কেউ, অথবা ওটার কাউন্টারে আমি যে তাৎক্ষণিক জবাব দেই, এটি কোনো অবস্থাতেই এআই দ্বারা সম্ভব নয়। 2 নম্বর হলো যে মানুষ যে স্বাভাবিক গতিতে হাসে ইন জেনারেল, এটা কখনোই এখনো পর্যন্ত কোনো রোবট এটা তৈরি করতে পারেনি। রোবট হাসতে পারে বা হাসা শব্দ করতে পারে, কিন্তু আপনি বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে, শেখ হাসিনা জানতেন যে তাকে নিয়ে কী ধরনের বিতর্ক হবে, লোকজন কী ধরনের কথাবার্তা বলবে, ফলে সেই কথার একটি বৈজ্ঞানিক, একটি জিওমেট্রিক
মানে জ্যামিতিক, এবং একটি ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক তিনি ব্যাখ্যা দাঁড় করানোর জন্য তার সেই পুরো সংবাদ সম্মেলনটিকে তিনি একটি ভার্সেটাইল সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনটিতে তিনি এমন কিছু গোমর রেখেছেন, ফাঁক রেখেছেন, ফোকর রেখেছেন যেন মানুষ প্রশ্ন করতে, সন্দেহ করতে এবং কল্পনা করতে, আওয়ামী লীগকে নিয়ে কল্পনা করতে মানুষ উদ্বুদ্ধ হয়। এটি তার একটা রাজনৈতিক পলিসি। প্রথমত এখানে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা ছিলেন না। লোকজন প্রশ্ন করবে কেন ছিলেন না? তাহলে কি তার আগে শেখ হাসিনার সঙ্গে নেই, নাকি শেখ হাসিনা তাদেরকে মাইনাস করেছে, ইত্যাদি নানা প্রশ্ন, হোয়াট এভার মেবি, কিন্তু এটা শেখ হাসিনা চেয়েছেন। তরুণদের মধ্যে কতগুলো অজনপ্রিয় মুখ, ভীষণ রকম অজনপ্রিয় মুখ, যারা ক্ষমতার সময়টাতে কেউ সজীব ওয়াজেদ জয়ের কথা বলে, কেউ অন্য কোনো কারণে ভীষণ রকম বিতর্কিত ছিলেন, অপ্রিয় ছিলেন, অজনপ্রিয় ছিলেন এবং এখনও আছে। বলতে গেলে তাদের কাউকে এখানে সম্পৃক্ত করা হয়নি। এখানে সাকিব আল হাসানকে আনা হয়েছে, যদিও সাকিব আল হাসান একেবারে নন পলিটিক্যাল, বাংলাদেশে তার গুরুত্ব অ্যাজ এ পলিটিশিয়ান নেই বললেই চলে, এবং তার কথাবার্তা, আচার আচরণ অনেকটা শিশু সুলভ। কিন্তু বিশ্ব ক্রিকেটের অঙ্গনে তার যে অবদান এবং তার যে ভূমিকা, এখানে এই পর্যায়ের অলরাউন্ডার, মানে ক্রীড়া জগতে, মানে স্পোর্টস ওয়ার্ল্ডে সাকিব আল হাসানের মতো এই মুহূর্তে দ্বিতীয় কোনো স্টার নেই। তো কাজী তার সেই যে স্টারশিপটি, এটি শেখ হাসিনা ব্যবহার করতে চেয়েছেন এবং সফলভাবে ব্যবহার করেছেন। এবং সাকিব আল হাসানকে ব্যবহার করার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে বা হবে, এটার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন এবং সেই ঘটনাগুলো ঘটেছে। তরুণদের মধ্যে তিনি মেয়র মহিউদ্দিন সাহেবের ছেলে মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী, তাকে লাইমলাইটে নিয়ে এসেছেন। এর মাধ্যমে তিনি আসলে সামনের একটা ভিশন, যে তিনি কী ধরনের তরুণদেরকে সামনে টানতে চাচ্ছেন, রাজনীতিতে সম্পৃক্ত করতে চাচ্ছেন, তার একটা পোর্ট্রেট তিনি মহিবুল হাসান চৌধুরীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। অন্যদিকে জয়কে তিনি যে রাজনীতিতে আনতে চান এবং জয়ও রাজনীতিতে আসতে চান, এবার এই বক্তব্যের মাধ্যমে সেটা মনে হলো। জয় সবসময় অনেকটা বহেমিয়ান টাইপের, মানে টাকা পয়সা, অনেকে যে যাই বলুক তার বিরুদ্ধে বদনাম, কিন্তু বেসিক্যালি ব্যবসা বাণিজ্য করা, টাকা সঞ্চয় করা, তারপরে শেষে খুব ভোগ বিলাসে সেই টাকা পয়সা খরচ করা, এই জিনিসগুলো আমরা সাধারণত দেখিনি তাকে। কিংবা তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে, হয়তো একাধিক প্রেমের ঘটনা ঘটেছে, এটা স্বাভাবিক হিউম্যান বডি মাইন্ড অনুযায়ী যা হওয়ার তাই। কিন্তু নারী নিয়ে, যৌনতা নিয়ে যে বিকৃত রুচি, অন্যের বউয়ের সঙ্গে রাত কাটানো, বন্ধুবান্ধবের স্ত্রীদেরকে নিজের বিছানায় নিয়ে নেওয়া, হলিউড বলিউডের বিভিন্ন নায়িকাদেরকে শয্যাসঙ্গী করা, টাকার বিনিময়ে তাদেরকে ভোগ করা, হানি ট্র্যাপ বলতে যেটি বোঝায়, এই বিষয়গুলো আসলে জয়ের বিরুদ্ধে কখনো ওঠেনি। বাংলাদেশের একটা নায়িকাকে কেন্দ্র করে, পুতুলের হাজব্যান্ডকে নিয়ে নানা রকম বদনাম, মাসরুরকে নিয়ে আর বাংলাদেশের একজন কথিত সুন্দরী নায়িকাকে নিয়ে নানা রকম স্ক্যান্ডাল রয়েছে। তো এই স্ক্যান্ডালটি জয় সম্পর্কিত হতে পারত, তাকে নিয়েও তো বলা হতে পারতো যে সে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে এই কাজ করেছে, তারপর সেই রশ্মিকা মান্দানার সাথে এই কাজ করেছে, এগুলো তো বলতে পারতো, কিন্তু এই জিনিসগুলো আসলে আসেনি। সে তার মতো আছে, তার মতো চলছে এবং সে রাজনীতি নিয়ে কখনোই আগ্রহ দেখায়নি। কিন্তু এবারের এই সম্মেলনটির মাধ্যমে মোটামুটি যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, ইট মিনস সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসছেন এবং ওয়াজেদ মানে সজীব ওয়াজেদ জয় তিনি নিজেও আসতে চাচ্ছেন। এই হলো মোটামুটি ফ্যাক্ট। এখন এই ফ্যাক্ট নিয়ে বাংলাদেশে ভীষণ রকম আলোচনা হচ্ছে। প্রথম আলোচনাটা হলো যে এই অনুষ্ঠানটি সাজানো, যাদেরকে আনা হয়েছে, ভাড়া করে আনা হয়েছে, অনুগত। বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে
একটি অনুগত সাংবাদিক শ্রেণী তৈরি করে ফেলেছিলেন। ওরকম একটা সাংবাদিক শ্রেণী তিনি সেখানে তৈরি করে ফেলেছেন। বিশ্ব গণমাধ্যম থেকে ভাড়া করা সাংবাদিকদের এনে তিনি এই কাজগুলো করেছেন। এই কথাগুলো একদল বলছে। আর একদল বলছে শেখ হাসিনা আসলে মারা গেছেন, তার কোনো অস্তিত্ব নেই। এবং বাংলাদেশে শেখ হাসিনার অনেক আত্মীয় স্বজন এখন মানে শেখ হাসিনার জমানাতে তারা ভালো ভালো পদে ছিলেন, একটু দূরের আত্মীয়, কিন্তু শেখ হাসিনা তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। তো সেই মানুষগুলো ক্রোধের বশে হোক কিংবা পিঠ বাঁচানোর জন্য হোক, কিংবা ওই মানুষগুলো খুব অল্প সময় তারা পেয়েছিল, অল্প সময়ের মধ্যেই যত রকম 2 নম্বরই কাজ আছে সব 2 নম্বরই কাজগুলো তারা করেছে। নদী দখল, খাল দখল, তারপরে ভূমি দখল থেকে শুরু করে সরকারি জমি নিজের নামে লিখে নেওয়া, এই কাজগুলো তারা করেছেন। এবং এই কাজগুলো করার জন্য রীতিমতো কোম্পানি গঠন করে ফেলেছিলেন। তো এরকম অনেকগুলো মানুষ আছেন যারা এখন নিজেরাই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা মূলত মরে গেছে, 2 মাস আগে মরে গেছে। কোথায় দাফন কাফন করা হচ্ছে বা হয়েছে এগুলো বলে দেওয়া হয়েছে, এবং কয়জন লোক সেখানে ছিল ইত্যাদি ইত্যাদি। ভাগ্য ভালো এখন পর্যন্ত তারা কেউ বলেনি যে তাকে হিন্দু রীতিতে চিতায় নেওয়া হয়েছে এবং তাকে জ্বালিয়ে পুড়িয়ে তার যে দেহ এটা ভস্ম করে দেওয়া হয়েছে, এই কথাটা এখন পর্যন্ত কেউ বলেনি। তো এরকম একটা গ্রুপ রয়েছে। তারপরে তার ভয়েস, সে যে কথাগুলো বলেছে এটা এআই নির্মিত। এরপরে আবার তিনি কেন মুখ দেখালেন না, এজন্য তার একটা ছবি ভীষণ রকম, মানে ভারতের যে রাষ্ট্রপতি আছে সেই যে দলিত সম্প্রদায় থেকে, তার ছবির অনুকরণে কালো কুচকুচে বয়স্ক একজন মহিলা, সমস্ত মুখের চামড়াগুলো একেবারে কুচকে গেছে। তো এরকম শেখ হাসিনার একটা ছবি তৈরি করে এআই দিয়ে তৈরি করে বলা হচ্ছে যে এই চেহারাটা তার আসলে এইভাবে নষ্ট হয়ে গেছে, এই চেহারা তিনি আসলে দেখাতে চাচ্ছেন না। ভীষণ রকম, যেটা মেকআপ দিয়েও মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, মেকআপ দিয়েও এই চেহারাটা ভালো করা যাচ্ছে না। এই কারণে শেখ হাসিনা জনসম্মুখে আসেননি। এখন ঘটনা যাই হোক না কেন, আমরা এই যে আলোচনা করছি, আমরা কথা বলছি, আমাদের এই কথার কারণে সরকার উত্তেজিত হচ্ছে, অস্থির হচ্ছে, বিভিন্ন জায়গাতে রেড অ্যালার্ট জারি হচ্ছে, বিভিন্ন জায়গাতে সতর্কতা গ্রহণ করা হচ্ছে। এবং এই শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশে মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে আগুন লাগছে, সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, আবার সেই আগুনের খবর সারা দুনিয়ার মিডিয়াতে চলে আসছে। বাংলাদেশ সরকার খুব রাগ করেছে ভারতের উপর, কেন ভারত এই শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একবার বলছেন, কোথায় শেখ হাসিনা? শেখ হাসিনার নামে কেউ আসে নাকি? শেখ হাসিনার কেউ আসে তার ছবিকে দেখা গেছে? ইট মিনস তিনি তো জীবিত নন, বা এটা এআই নির্মিত। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন কেন? ভালো কথা। এই কথা যেভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, একই সময় আবার তার পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারকে, ভারত সরকারকে সেই সতর্কতা, মানে যাকে বলা হয় চিঠি তাকে দেওয়া হলো, নিজেদের ক্রোধের কথা বলা হলো, ক্ষোভের কথা বলা হলো, এবং যা মুখে আসে সেইভাবে তারা বলে আবার সেটা ফেসবুকে দেওয়া হলো। এবং সেই চিঠি আরও শানিত করার জন্য, আরও তাপিত করার জন্য 9 বার নাকি সেই চিঠি সংশোধন করা হয়েছে। তো এই যা কিছু করা হচ্ছে সবই আসলে শেখ হাসিনার কল্যাণে, বদৌতে, কিংবা তাকে উপলক্ষ করে। এখন সেই উপলক্ষ গতকালকে থেকে ওই 5 তারিখে শেখ হাসিনা দিল্লিতে যে কর্মকাণ্ড করলেন, সংবাদ সম্মেলন করলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন, সেটা নিয়ে বাংলাদেশ সরকারের যে অবস্থান সেগুলো তো আমরা জানি। এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো একজোট হয়েছিল, কোনো ধরনের কোনো খবর প্রচার করেনি, সবই ঠিক আছে, সবই হলো। গতকালকে থেকে আমরা দেখছি যে একটা খবর ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা, সেই খবরটা ছড়িয়ে দিয়ে কার কতটুকু লাভ হচ্ছে আমরা জানি না। খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা আর বেঁচে নেই, শেখ হাসিনা গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে মারা গেছেন, তাকে কোনো একটা হাসপাতালের ফ্রিজে তার দেহ রাখা হয়েছে।
এরকম খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই খবর ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আরেকটা খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন আসলে শেখ হাসিনা করেনি, এটা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ প্রতিস্থাপিত করা হয়েছে এবং এআই এর বুদ্ধিমত্তা ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলো করা হয়েছে। অর্থাৎ ব্যক্তি শেখ হাসিনা কিংবা মানুষ শেখ হাসিনা তিনি এই কাজ করেননি। এই প্রচারণাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জমে উঠেছে। যখন জমে উঠেছে ঠিক তখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্য দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিচ্ছেন সেই বক্তব্যের সঙ্গে এই ডিপফেক ভিডিও কিংবা ডিপফেক চেষ্টা কিংবা অডিও, ভিডিও তো না, অডিও এবং এআই প্রযুক্তি ব্যবহার, এই ব্যাপারটা অনেকখানি বোধহয় মিলে যাচ্ছে। এই মিলে যাওয়াটা কি কাকতালীয়? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কে কোথায় শেখ হাসিনা, কই কোথায় কি কথা বলছে, কই তাকে তো দেখা যায়নি। এবং এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন আমরা জানি না, কিন্তু মানে আপনি যদি পরোক্ষভাবে একটু মেলানোর চেষ্টা করেন তাহলে ওই কথার মধ্যেই কি একটু লুকিয়ে আছে যে ব্যাপারটা এআই প্রযুক্তি দিয়ে ঘটানো হয়েছে কিংবা ঘটেছে। যদি এআই প্রযুক্তি দিয়েই ঘটে থাকে তাহলে আমাদের মধ্যে এত উদ্বেগ কেন, বিভিন্ন পক্ষের মধ্যে এত উদ্বেগ কেন, এবং সরকারই বা ভারত সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হয়েছে যে খুবই সাহসী অবস্থান ব্যক্ত করেছেন এবং শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে পাত্তাই দিতে চাচ্ছেন না। শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে সাহসিকতার সঙ্গে যখন স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তাই দিতে চাইছে না, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করছে বারবার, এবং যে প্রেস রিলিজ দিল পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই প্রেস রিলিজ বলে দেয় যে সরকারের মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং সেই প্রেস রিলিজ পররাষ্ট্র মন্ত্রণালয় 9 বার সংশোধন করলো। ঘটনাগুলো কেন যেন মিলছে না। চলুন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন এবং তার এই বক্তব্যের মাঝে আমরা কোন তথ্য পাচ্ছি, কিংবা সরকারের অবস্থান, তার অবস্থানই সরকারের অবস্থান কিনা, নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান সরকারের অবস্থান, সেটা দর্শক বলছিলাম শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ছড়িয়ে পড়া গুজব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। কেউ যদি মানে একটু কি বলে অতি আগ্রহী হয়ে মেলানোর চেষ্টা করেন এআই প্রযুক্তি, ডিপফেক অডিও, এগুলোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মেলানোর চেষ্টা করেন, হয়তো কোথাও মিল খুঁজে পেতেও পারেন। তবে আমি নিশ্চিত যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে ওই এআই প্রযুক্তি কিংবা ডিপফেক অডিও এগুলো নেই। তিনি তার যে শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান, সেই দৃঢ় অবস্থান জানান দিতে গিয়েই হয়তো এইভাবে মন্তব্য করেছেন। কোনভাবে? এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে? প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। 3টা প্রশ্ন। কিসের হাসিনা? হাসিনা আসলে কি? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা কি কেউ দেখেছে? প্রশ্নগুলোর উত্তর কঠিন, আসলেই তো তাই। কে হাসিনা? হাসিনাকে নিয়ে এত কথা বলার কি আছে, এত উদ্বেগের কি আছে? কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বেশি উদ্বেগ দেখাচ্ছে, অনেক বেশি উদ্বেগ তারা ভারতকে জানাচ্ছে, এবং ঘটনা ঘটার পরে প্রেস রিলিজ যেটা দিল সেটার মাধ্যমে আরও বেশি উদ্বেগের ব্যাপারটা আমরা দেখছি। তাহলে দুটো মিলছে না। এই যে দুটো না মেলা, পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানটা সরকারের অবস্থান, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রচণ্ড দীপ্ত কণ্ঠে সাহসী সুরে বলছেন যে এগুলো পাত্তা দেওয়ার কোনো কারণই নেই, সেটাই সরকারের অবস্থান। সরকারের অবস্থান আদতে কোনটা আমরা ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না। ব্যাপারটা বুঝতে পারলে আরও ভালো হতো। কি বলছেন একটু ডিটেল জানে। বাংলাদেশের মানুষ কখনো গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে তিনি মন্তব্য করছেন। খুবই ভালো কথা, এটাই তো হওয়ার কথা। কারণ বাংলাদেশের মানুষ কোনো অপরাধীকে গ্রহণ না করারই কথা, এবং গ্রহণ করবে না, এটা আমারও ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস আছে। আমরা শেখ হাসিনাকে যখন ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনার সরকারের পতন হলো, তখন আমরা এই দেশে সংখ্যালঘু বলতে আমি অন্য ধর্মের কথা বলছি না, এদেশে সংখ্যালঘু মতবাদের কিছু মানুষ আমরা দেখেছি যে কিছু কুখ্যাত চরিত্রকে হিরো বানিয়েছেন।
যেমন বঙ্গবন্ধুর হত্যাকারী একজন বিদেশে পালিয়ে আছেন, তিনি মানে ইউটিউবের কল্যাণে কারো কারো প্ল্যাটফর্মে গিয়ে লাইভ সাক্ষাৎকার দিচ্ছেন এবং তাকে হিরো হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম বঙ্গবন্ধুর হত্যাকারী এবং ফাঁসির দণ্ড যার কার্যকর করা হয়েছিল সেই বজলুল হুদা তার ছবি, বীরত্বপূর্ণ ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস, সেটা রেখেই শুধুমাত্র যুদ্ধাপরাধীদের ছবি প্রশাসন সরিয়ে দিয়েছে। তার মানে বজলুল হুদাকে বীর হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গ্রহণ করেছে। এই ব্যাপারগুলোও আমরা দেখছি। যদি সব ক্ষেত্রে ব্যাপারটা এরকম হতো যে মানে ওই বঙ্গবন্ধুর হত্যাকারী কিংবা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, রাজাকার, আলবদল, আল শামস কোনো অপরাধীকেই আমরা গ্রহণ করব না, তাহলে ব্যাপারটা আরও বোধহয় সুন্দর হতো। শেখ হাসিনা যদি অপরাধী হন তাকেও আমরা গ্রহণ করব না, এবং অতি অবশ্যই যেগুলো প্রমাণিত, যারা প্রমাণিত ক্রিমিনাল, তাদেরকেও আমরা হিরো বানাতে চাইব না কিংবা যাব না। তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ এগুলো গ্রহণ করবে না, তারা মাঝে মাঝে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। কক্সবাজারে এই কথা বলেছেন। ভারতে অনলাইনে যুক্ত শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলছেন, কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। তারা চেষ্টা করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। তারপরে তারা বিদেশ থেকে মাঝে মাঝে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। খুবই দারুণ কথা কিন্তু তিনি বলছেন যে এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না, তার মানে সরকার এগুলোতে মনোযোগ দিচ্ছে না। খুবই সাহসিকতার একটা জায়গা, এবং এই সাহসিকতা, সরকারের এই দারুণ সাহসিকতাই তো আমরা দেখতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন এগুলোকে পাত্তাই দিচ্ছি না, এগুলোতে মনোযোগই দিচ্ছি না, এগুলো গোনারই টাইম নাই, উকি ঝুঁকি মারলেই তো হয় না, কিসের হাসিনা, কোথায় কে কথা বলছে, চেহারা তো আমরা দেখিনি। তখন উল্টো অবস্থান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস রিলিজে ভারতের প্রসঙ্গে ভারতকে যে ভাষায় কথা বলছে তাতে মনে হচ্ছে যে সরকার অনেক বেশি উদ্বিগ্ন। আদতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে কি তাহলে সরকারের কন্ট্রোল নেই? পররাষ্ট্র মন্ত্রণালয় কি পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তি চালাচ্ছেন? যদি সালাউদ্দিন আহমেদের এই অবস্থান, কঠোর অবস্থান, এবং যে অবস্থানকে আমি খুবই প্রশংসা করতে চাই, দুর্দান্ত অবস্থান, এই অবস্থান যদি সরকারের অবস্থান হয়, তাহলে নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, যে অবস্থান এবং ভারতকে উদ্বেগ জানানো, এগুলো নিশ্চয়ই সরকারের অবস্থান নয়। আমরা আসলে কনফিউজড হয়ে যাচ্ছি, এবং আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছি যখন প্রচার করা হচ্ছে যে এগুলো ডিপফেক অডিও, এআই প্রযুক্তিতে করা, এবং মানে কোথাও কোথাও এই প্রচারগুলো ব্যাপক হারে দেখছি। শেখ হাসিনা বেঁচে নেই, মারা গেছে, তার মরদেহ ফ্রিজে রেখে দিয়েছে, এরকম নানা রকমের ব্যাপার ঘটছে। কিন্তু এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন, যারা বলছেন যে শেখ হাসিনার অডিও এআই প্রযুক্তিতে এটা করা হয়েছে, তারা আসলে কি বোঝাতে চাইছেন? মানে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন নিয়ে এত উদ্বেগের কি আছে? শেখ হাসিনা ওই দূর দেশ দিল্লিতে বসে কি কথা বলছেন না বলছেন, এটাকে এত ইম্পর্টেন্ট ভেবে, এত গুরুত্ব দিয়ে আমরা আসলে কি নিজেদেরকে একটু দুর্বল প্রমাণ করার চেষ্টা করছি যারা এই প্রচারণাগুলো করছে? শেখ হাসিনার এই বক্তব্য এআই প্রযুক্তিতে হবে কেন? মানে তিনি মারা গেছেন এরকম পৃথিবীর কোনো গণমাধ্যম এরকম খবর দিয়েছে, নিশ্চিত করেছে? তাহলে এই গুজব রটাচ্ছি কেন? এই গুজব রটিয়ে লাভটা কাদের হচ্ছে? তাতে করে কি পরোক্ষভাবে আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার লাভ করে দিচ্ছি না? অনেক বেশি উদ্বিগ্ন যদি আমরা হয়ে যাই, এবং সেই উদ্বিগ্নতার সংজ্ঞা যদি ভয়ের সংজ্ঞা হয়, তাহলে পরোক্ষভাবে তো তারই লাভ করে দিচ্ছি আমরা। সেটাই কি চাই আমরা? ভুল করছি না তো আমরা? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, আদতে হচ্ছেটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। দিল্লিতে বসে শেখ হাসিনার প্রথম ভার্চুয়াল প্রেস মিটের পর শুধু বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী মিডিয়াতে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফেরার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিছুদিন আগেও এই ঘোষণাটি ছিল শেখ হাসিনা বিরোধী পক্ষের কাছে এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তবে এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার বড় বিষয় দুটি। এক, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, মানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দেশ দুটির মধ্যে আসলে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কিনা। আর দুই, ঘোষণা অনুযায়ী দেশে ফেরার পর বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াতে পারে।
শেখ হাসিনা দিল্লিতে প্রেস মিটে অংশ নেয়া এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কড়া ভাষায় বিবৃতি দেওয়া হয়েছিল। আর ভারত সরকার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, বেসরকারি এই অনুষ্ঠানে শেখ হাসিনা যা বলেছেন তাতে তা সমর্থন করে না দেশটির সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, সমঝোতা ছাড়া শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন এবং তাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। এই আলোচনার মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত জোর করে শেখ হাসিনাকে তার দেশে ফেরত পাঠাবে না। দেশটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে ফেরত পাঠাতে চায়। সেজন্য শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নেপথ্যে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করা হয়েছে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্টে। ঢাকা কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, শুধু নিরাপত্তার বিষয়টি নয়, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে পশ্চিমা কমপক্ষে 5টি দেশের প্রতিনিধি সংশ্লিষ্ট একাধিক পক্ষের সাথে আলোচনা করেছে। তবে সম্প্রতি প্রথমে সাকিব আল হাসান এবং পরে মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আবারও আলোচনা হয়েছে। বিস্তারিত জানতে চলুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে তার নিজ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন, সেই কথা প্রথম জানিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে গত 10 জুলাই। এরপর এএফপি সহ আরো কিছু বিদেশি সংবাদ মাধ্যমকে তিনি একই কথা বলেছিলেন। প্রথম দিকে শেখ হাসিনার বিরোধী পক্ষ থেকে দাবি করা হতো, এটি তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা নিজ দলে নেতা কর্মীকে চাঙ্গা করতে তিনি এমন ঘোষণা দিয়েছেন। শুরুতে তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া কিভাবে ফিরবেন এইসব প্রশ্ন অনেকে তুলেছেন। তবে 5ই আগস্ট দিল্লিতে প্রথমবারের মতো প্রেস মিটে শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে অডিও বক্তব্য দেন এবং সেখানে সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে। বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞার কারণে এই প্রেস মিট অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য দেশের গণমাধ্যম প্রচার করতে পারেনি। এমনকি তিনি ইংরেজিতে বক্তব্য দেওয়া সত্ত্বেও এই লাইভ অনুষ্ঠান ব্যাপক ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় বড় কভারেজ পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তার এই বক্তব্য দেয়াকে ঘিরে কড়া প্রতিবাদ জানাতে বিষয়টি আন্তর্জাতিক মহলে ভারত বাংলাদেশের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে চুলচেরা বিশ্লেষণ করা শুরু হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেছে। দিল্লির এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার কাছে সাংবাদিকরা একাধিকবার জানতে চেয়েছিলেন তিনি ঠিক কোন তারিখে বাংলাদেশে ফিরবেন এবং এই ফেরার ব্যাপারে তার পরিকল্পনাটা কি। তিনি কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ না জানিয়ে বলেছেন, সময় হলে তিনি গণমাধ্যমকে জানাবেন। দিল্লির দুটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনা রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দেওয়ার আগে বিষয়টি ভারত সরকারের শীর্ষ মহলে জানিয়ে দিয়েছিলেন। রয়টার্সের প্রতিনিধিকে তিনি প্রথমে 25টি প্রশ্নের লিখিত উত্তর ইমেইলে দিয়েছিলেন। তার মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তরের ক্লারিফিকেশন জানতে রয়টার্সের প্রতিনিধির সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছিল। সবশেষ গত 2 বছরের মধ্যে প্রথমবারের মতো পাবলিক কোনো ফোরামে সরাসরি ভার্চুয়ালি কথা বলার মধ্য দিয়ে তিনি ডিসেম্বরে ফেরার ঘোষণাটি নিশ্চিত করেছেন। এই সংবাদ সম্মেলনটির পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বিশ্লেষণ চলছে মূলত শেখ হাসিনা কেন দেশে ফিরছেন আর তিনি দেশে ফিরলে বাংলাদেশে পরিস্থিতি কি দাঁড়াতে পারে তা নিয়ে। সাথে আলোচনা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এমনিতেই টানাপোড়েনের মধ্যে থাকা প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। 6 আগস্ট বৃহস্পতিবার জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কি এশিয়াতে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ছিল হাসিনাস প্লেস টু রিটার্ন টেস্ট বাংলাদেশ ইন্ডিয়া টাইজ অ্যান্ড পলিটিক্যাল রিসেট, যার অর্থ হলো শেখ হাসিনার ফিরে আসার অঙ্গীকার, বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক পুনর্গঠনের পরীক্ষা। এই প্রতিবেদনে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, শেখ হাসিনা আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তাই তিনি আদালতে নিজের অবস্থান তুলে ধরে নিজের নাম কলঙ্ক মুক্ত করতে চাইছেন। মজার ব্যাপার হলো এই মাইকেল কুগেলম্যান গত 30 জুন দাবি করেছিলেন শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সেটি তিনি ভাবতেও পারেন না। 1 মাস পর তিনি এখন সেই অবস্থান থেকে সরে এসে চিন্তা করছেন
শেখ হাসিনা ফিরলে বাংলাদেশ ও আওয়ামী লীগের কি অবস্থা হতে পারে? শেখ হাসিনার দিল্লি প্রেস মিটের আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ ছিল শেখ হাসিনা আসলেই ফিরতে পারবেন কিনা এবং ফিরলে কোন প্রক্রিয়ায় ফিরবেন। আর দিল্লি প্রেস মিটের পর আলোচনা হচ্ছে তিনি ফিরলে আসলে কি হবে, আর তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা দেশে ফিরলেও তাৎক্ষণিকভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ খুব সীমিত থাকবে, তবে তার উপস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুগলম্যান নিক্কি এশিয়াকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রায় নিশ্চিতভাবেই বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তার প্রত্যাবর্তন সমর্থক ও বিরোধী উভয় পক্ষকেই সক্রিয় করে তুলতে পারে। এতে সহিংস সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে এবং তার বিচার প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়ে সরকারের উপরও চাপ তৈরি হতে পারে। গুগলম্যানের মতে তার শুধু দেশে ফিরে আসাটাই রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য যথেষ্ট হবে। শেখ হাসিনার সাক্ষাৎকার গত জুলাইতে রয়টার্সে প্রকাশের পর বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের পক্ষ থেকে বলা হচ্ছিল তাকে ফিরতে হলে ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে তার অধীনে ফিরতে হবে। দিল্লির প্রেস মিটের পর সে ধারার বক্তব্য পরিবর্তন এসেছে। সবশেষ 7 আগস্ট শুক্রবার বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন তার আশা ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন তাই তার ফেরার সাথে ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা কিংবা আলোচনার বিষয়টি অনেকখানি জড়িত। শেখ হাসিনার দিল্লির প্রেস মিটের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ করছে। সবশেষ 7 আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে ভারত কখনোই শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেবে না, এটা তাদের জন্য বাস্তবসম্মত কোনো বিকল্প নাই। তবে তিনি যদি নিজ ইচ্ছায় দেশে ফেরেন তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান উত্তেজনা কিছুটা কমতে পারে। দিল্লি সূত্রগুলো বলছে শেখ হাসিনা দেশে ফেরার পর তার নিরাপত্তার ইস্যুটি ভারত সরকারের কাছে সবচেয়ে বড় কনসার্ন। যদিও অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবেন, কিন্তু সেখানেও একটি টুইস্ট আছে। ফাঁসির দণ্ড মাথায় নিয়েও যে বাংলাদেশে ফেরা যায় এবং একদিনের জন্য গ্রেপ্তার না হয়ে পার পাওয়া যায় সেই নজির তৈরি করে গেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদ 13 বছর পর পলাতক থাকার পর বাংলাদেশে ফেরার আগেই অন্তর্বর্তী সরকার তার দণ্ড স্থগিত করেছিল। সূত্রগুলো বলছে আইনি প্রক্রিয়ার চেয়ে ভারত সরকারের কাছে শেখ হাসিনার নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নেপথ্যে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ঢাকার কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দক্ষিণ এশিয়াতে প্রভাবশালী বিদেশি শক্তি এবং বাংলাদেশের দাতা গোষ্ঠীদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই সূত্র ধরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কূটনীতিকদের আলোচনায় স্থান পায়। সূত্রগুলো বলছে 5টি বিদেশি দেশ ও 2টি সংস্থার প্রতিনিধি বিষয়টি নিয়ে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করেছে। সবশেষ শেখ হাসিনার সাথে প্রেস মিটে থাকার কারণে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবং আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসায় আগুন দেয় এবং হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মিডিয়াতে ফলাও করে প্রচারিত হয়েছে। সাকিব আল হাসান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে আইনি লড়াই শুরু করতে চান, আর তা না হলে শেখ হাসিনার সাথে ফিরবেন। স্টার ক্রিকেটার হিসেবে সাকিবের এই সাক্ষাৎকার আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত হচ্ছে। বিদেশিদের কাছে বার্তা যাচ্ছে সাকিব আল হাসানের মতো স্টার ক্রিকেটারও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। বিদেশি শক্তিশালী দেশ ও দাতা গোষ্ঠীরা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে তাদের ইনভেস্টমেন্ট ও প্রজেক্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই চিন্তা দূর করতে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ভারত ও বাংলাদেশের সাথে বিদেশিরা আলোচনা করছেন। একটি সূত্র বলছে আন্তর্জাতিক একটি সংস্থার পক্ষ থেকে রিকনসিলিয়েশনের প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে দেয়া হতে পারে। এটা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ
পরিষদের সম্মেলনে গেলে সেখানে কয়েকটি সংস্থা আলোচনা করতে পারে। আন্তর্জাতিক পক্ষগুলো মনে করে শেখ হাসিনার ফেরার ইস্যুটির সাথে ভারত ও বাংলাদেশের সম্পর্কের গতি প্রকৃতি নির্ভর করছে। আর প্রতিবেশী দেশ দুটির সাথে সুসম্পর্ক না থাকলে সেটি আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সে কারণে এ বিষয়ে মধ্যস্থতা ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যেই হতে হবে। সূত্রগুলো বলছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 10 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন। এরপর ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাবেন কিনা সে জট খুলতে পারে, আর সেটি খুললে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সহ শেখ হাসিনার দেশে ফেরার মতো ঢাকার তোপ, দিল্লির ফুটবল খেলা, বাংলাদেশের রাজনীতি আর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কূটনৈতিক দাবার চাল ঠিক কোন দিকে মোড় নিচ্ছে? দিল্লির একটি সংবাদ সম্মেলন, শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্য, আর তাতেই যেন আগুনে ঘি পড়ল ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে। শেখ হাসিনা ভারতকে ব্যবহার করে বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ বলছেন, আর অন্যদিকে বাংলাদেশ সরকার তাকে অভিহিত করছে দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী ও দুষ্কৃতকারী হিসেবে। তবে ঘটনার আসল মোড় ঘুরল তখন যখন বাংলাদেশের তীব্র ক্ষোভের মুখে ঢাকাকে শান্ত করতে তড়িঘড়ি ময়দানে নামতে হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রককে। একদিকে শেখ হাসিনা বলছেন তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, আর অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে দিল্লি ঢাকাকে নিয়ে ঠিক কি ধরনের রাজনৈতিক খেলা খেলছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেন ঢাকার দুর্বল সরকারের সাথে কি তবে দিল্লির ফুটবল খেলা চলছে। পুরো ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ ও ভারতের দর্শক কয়েক মিনিট আমাদের সাথে থাকুন, কারণ প্রতিটি তথ্যই অত্যন্ত গুরুত্ববহ। ঘটনার সূত্রপাত গত বুধবার দিল্লির ঐতিহ্যবাহী এফসিসি ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দুটি অত্যন্ত স্পর্শকাতর ও বিস্ফোরক মন্তব্য করেন। প্রথমত, তিনি বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে সরাসরি অবৈধ বলে উল্লেখ করেন। আর দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের মাস আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আসার কথা পুনরায় জোর দিয়ে ঘোষণা করেন। শেখ হাসিনার এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনীতি ও কূটনৈতিক মহলে প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়। তীব্র ক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকার বিএনপি সরকার। যে ভারত থেকে শেখ হাসিনা বসে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, সেই ভারতের ভূমিকা নিয়েও বাংলাদেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়, বিশেষ করে বিএনপি সরকারের মধ্যে। বুধবার সন্ধ্যার এই অনুষ্ঠানের পর ঢাকা থেকে যে প্রতিক্রিয়া দেয়া হয় তা বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে বিরল। বাংলাদেশ সরকার নজিরবিহীন এক কঠোর ও লম্বা বিবৃতি প্রকাশ করে। তবে সেই বিবৃতির ভাষার তীক্ষ্ণতা দেখে কূটনৈতিক বিশ্লেষকদের অনেকে অবাক হয়েছেন। অত্যন্ত মাঠঘাটের রাজনৈতিক ভাষায় লেখা সেই বিবৃতিতে শেখ হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ার জন্য ভারতকে সরাসরি আক্রমণ করা হয়। বিবৃতিতে শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী, খুনি এবং দুষ্কৃতকারী বলে আখ্যা দেওয়া হয়। শুধু তাই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে একদম সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে সংজ্ঞায়িত করা হয় একটি মাফিয়া সংগঠন হিসেবে। বিবৃতিতে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশের রাজনীতিতে খুনি হাসিনা এবং তার মাফিয়া সংগঠনের যে আর কখনো ঠাঁই হবে না। জুলাই আন্দোলনে তা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। বিবৃতিটার ভাষা আপনি খেয়াল করুন। কদিন আগে আমার এক ভাই বলছিলেন, মানে বিশেষ করে ভাষাগত উগ্রতা প্রসঙ্গে বলছিলেন যে শ্রমিক লীগ টাইপের ভাষা বা শ্রমিক দল টাইপের ভাষা, মানে শ্রমিক মজুররা কোনো প্রোটোকল মানেন না, কোনো রাগঢাক মানেন না, যেমন খুশি তেমন ভাষা ব্যবহার করেন, এমনটাই বোঝাতে চেয়েছেন সেই ভাই। সেই ভাইয়ের কথা এই মুহূর্তে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়, একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ভাষার কথা আমরা আলাপ করছি, তখন মনে হচ্ছে এই ভাষা যেন শ্রমিক লীগ কিংবা শ্রমিক দলের
শ্রমিক মজুরদের মতো ভাষা, অর্থাৎ যারা কোনো প্রোটোকল মানেন না, কোনো বাধা ধরা নিয়ম মানেন না। এটা কোনো কূটনৈতিক ভাষা হতে পারে না। একটা বিবৃতির, একটি রাষ্ট্রের উদ্দেশ্যে একটি রাষ্ট্রের বিবৃতি, এমন ভাষা এটি বাংলাদেশের ইতিহাসে তো বটেই যে এটি নিঃসন্দেহে এটি নজিরবিহীন। এই বিবৃতির পর বাংলাদেশে শুরু হয় তুমুল বিতর্ক। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রাক্তন প্রেস সচিব শফিকুল আলম সরকারি এই বিবৃতির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আমি খানিক আগে বলছিলাম শ্রমিক লীগ, শ্রমিক দল টাইপের ভাষা। এই শফিকুল আলম কেমন আপনারা দেখেছেন, তার নামে তিনি খ্যাত হয়েছেন ডাস্টবিন নামে। তা কাজে তিনি তো প্রশংসা করবেন, তিনি তো শ্রমিক মজুর বা এই টাইপের। কিন্তু দেশের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনের বহু প্রবীণ ও বিশিষ্টজন এই বিবৃতির ভাষার কড়া সমালোচনা করেছেন। তাদের মতে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার বজায় না রেখে এই ধরনের ভাষার ব্যবহার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের চরম অপেশাদারিত্ব ও অযোগ্যতারই স্পষ্ট নিদর্শন। এর পরদিন বিষয়টি নিয়ে আরো এক ধাপ এগিয়ে মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি এক সাংবাদিক বৈঠকে খোলাখুলি বলেন, ভারতে বসে শেখ হাসিনার দেওয়া এই ধরনের মন্তব্য দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। একই সাথে তিনি ভারত সরকারের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় কিনা। বাংলাদেশের এই অভূতপূর্ব তোপ ও কূটনৈতিক উত্তাপের মুখে অবশেষে নীরবতা ভাঙতে বাধ্য হয় ভারত। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিস্থিতি শান্ত করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি দিল্লি সরকারের অবস্থান পরিষ্কার করে বলেন, আমরা আগেও বলেছি, আবারও বলছি, গত 5 অগাস্টের এই সাংবাদিক সম্মেলনটির মূল উদ্যোক্তা ছিল একটি সম্পূর্ণ বেসরকারি সংগঠন। এর সাথে ভারত সরকারের দূরতম কোনো সম্পর্কও নেই। ঠিক তেমনি শেখ হাসিনার অনেক বক্তব্যের সাথেই নয়াদিল্লি একমত নয়। সাংবাদিকরা যখন রণধীর জয়সওয়ালকে চেপে ধরেন যে হাসিনার ঠিক কোন কোন বক্তব্য ভারত সরকার অনুমোদন করে না, তখন মুখপাত্র রণধীর জয়সওয়াল অত্যন্ত স্পষ্ট ভাষায় দিল্লির অফিসিয়াল অবস্থান জানান। তিনি বলেন, ঢাকার বর্তমান নির্বাচিত সরকার সম্পর্কে শেখ হাসিনা যা বলেছেন তার সাথে ভারত সরকার কোনোভাবে একমত নয়। অর্থাৎ ভারত সরকার পরিষ্কার বার্তা দিল যে শেখ হাসিনা বর্তমান সরকারকে অবৈধ বললেও ভারতের চোখে কিন্তু ঢাকার এই নির্বাচিত সরকার সম্পূর্ণ বৈধ। কূটনীতির সবচেয়ে আকর্ষণীয় খেলাটা কিন্তু এখানেই শেষ নয়। একই দিনে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় ঢাকার বর্তমান সরকার তাদের দৃষ্টিতে সম্পূর্ণ বৈধ এবং সার্বভৌম। শুধু মুখেই নয়, এর প্রমাণ দিতে ভারত এক বড় কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী ব্রিক্স শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। নরেন্দ্র মোদী দুটো সত্তা এই ব্রিক্স সম্মেলনের জায়গায়, একটি তিনি ভারতের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে পদাধিকার বলে তিনি ব্রিক্সের প্রধান, ব্রিক্সের চেয়ারম্যান, ব্রিক্সের প্রেসিডেন্ট বা ব্রিক্সের সভাপতি, আর তারেক রহমান বিমস্টেকের সভাপতি। এই ব্রিক্স শীর্ষ সম্মেলনে এই ধরনের যে সংগঠনগুলো আছে বিমস্টেক টাইপের বা ব্রিক্স টাইপের, সেই সংগঠনগুলোর প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিক্স সভাপতি নরেন্দ্র মোদী বিমস্টেক সভাপতি তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকার তারেক রহমানের দিল্লি সফরের জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। ভারত চায় তারেক রহমান দিল্লি আসুক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন হোক। আগামী পরশু, আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি 8 অগাস্ট, আগামী পরশু 10 অগাস্ট দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এই সাক্ষাৎ পরবর্তী সময়ে আরো নিশ্চয়ই অগ্রগামী খবর পাওয়া যাবে। বাংলাদেশের রাজনৈতিক মহল এখনো কিছুটা কৌশলগত অবস্থানে রয়েছে। ঢাকা এখনো তারেক রহমানের এই দিল্লি সফরের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করেনি।
শীঘ্রই একটা কিছু জানা যাবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই পুরো ঘটনাটি যদি আপনারা এক সুতোয় গাঁথেন তবে কি দেখতে পাবেন? একদিকে ভারত তার ভূখণ্ডে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে কথা বলবার স্পেস দিচ্ছে, যা নিয়ে বাংলাদেশের ভেতরে তীব্র অসন্তোষ। দর্শক, একটা জিনিস খেয়াল করুন, দিল্লিতে যে প্রেস কনফারেন্স, মেগা প্রেস কনফারেন্স শেখ হাসিনার, এটি যদি ভারত সরকার সম্মত না হতো, ভারত সরকারের যদি সমর্থন না থাকতো, ভারত সরকার কিন্তু এই অনুষ্ঠানটি, এই প্রেস কনফারেন্সটি নিষিদ্ধ ঘোষণা করতেন যে না, এখানে এই ধরনের কোনো সম্মেলন হতে পারবে না। ভারত সরকারের যেভাবেই বলুন না কেন, এটি প্রচ্ছন্ন সমর্থন বলুন বা যে কোনোভাবেই বলুন না কেন, এটি একটা সমর্থন আছে বলে এমন একটি মেগা ইভেন্ট হতে পারছে, হয়েছে এবং ভবিষ্যতে আগামী দিনগুলোতে আরো হবে। একদিকে ভারত বলছে যে না, আমাদের এর সাথে কোনো সম্পর্ক তো নেই, অবশ্যই নেই, কারণ এটি একটি বেসরকারি সংগঠনের আয়োজন। কিন্তু আয়োজনটি কি বন্ধ করে দিতে ভারত সরকার ভূমিকা রাখতে পারতেন, কিন্তু ভূমিকা রাখেননি কিংবা রাখবেন না, এটি স্বাভাবিক। আবার রাখলে নানা রকম প্রশ্ন আসতো, কারণ খেয়াল করুন, এটি হচ্ছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, অর্থাৎ বিভিন্ন বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা, যে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো, সেই গণমাধ্যমগুলোর যারা সাংবাদিক তাদেরই কিন্তু এই ক্লাব। এখানে যদি ভারত নিষেধাজ্ঞা দেয়, তাহলে অবাধ এবং মুক্ত মতের দেশ ভারত বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ হবে। এজন্য ভারত এখানে নিষেধাজ্ঞাও দেবে না। একদিকে নিষেধাজ্ঞা দিচ্ছে না, অন্যদিকে ঢাকাকে শান্ত রাখতে এবং নিজেদের আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখতে ভারত সরকার তড়িঘড়ি শেখ হাসিনার বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখছে এবং তারেক সরকারকে বৈধতা দিয়ে ব্রিক্সে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশের অনেক বিশ্লেষক ও আমজনতার ক্ষোভের জায়গা এটাই যে ঢাকার এই দুর্বল ও দোদুল্যমান পররাষ্ট্রনীতির সুযোগ নিয়ে দিল্লি কি তবে বাংলাদেশের সাথে এক ধরনের ফুটবল খেলা খেলছে? ভারত কি একই সাথে দুই নৌকায় পা দিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে চাইছে? আর ঢাকার পররাষ্ট্র মন্ত্রক কি তাদের অসংলগ্ন ভাষা ও পেশাদারিত্বের অভাবে কূটনৈতিক টেবিলে পিছিয়ে পড়ছে? এ কথা বললে মনে হয় কম বলা হবে না যে ঢাকার এই মুহূর্তের সরকার দুর্বল সরকার, দুর্বল পররাষ্ট্র নীতি যে সেটি তাদের বিবৃতিতে প্রকাশ করেছে। আর এই দুর্বল পররাষ্ট্র নীতির জায়গায় ভারত সরকার বাংলাদেশের এই দুর্বলকে কেন্দ্র করে রীতিমতো ফুটবল খেলছে। কারণ শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, কথা বলতে দিচ্ছে, এক প্রকার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অন্যদিকে ভারতকে বলছে না না না, আমরা এগুলোর সঙ্গে কিছু ভাবে জানি না, আমরা এটার সাথে জড়িতই নয়। আবার পরিকল্পনা ভেস্তে গেল। এখন প্রশ্ন উঠছে, আপা বেঁচে আছে না মরে গেছে? এই কথাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে না, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যেও ভাই এই প্রশ্নটা দেখা দিছে। আপার উদ্দেশ্য ছিল তার কর্মীদেরকে চাঙ্গা করবে, কিন্তু কর্মীদের মনোবল ভাঙ্গা গেছে ওনার চেহারা না দেখা। ওনার শুধু কণ্ঠ শুই না, ওনাদের মন ভরতেছে না। ওনাদের মধ্যে একটা বিরাট প্রশ্ন দেখা দিছে, সত্যি সত্যি কি এগুলো এআই দিয়া বানানো? কারণ আপাতত চেহারা দেখায় না। দেখেন, ওনার পরিকল্পনা ছিল পুরা বাংলাদেশের মধ্যে তার কর্মীদেরকে চাঙ্গা কইরা তুলবে, কিন্তু কর্মীদের এই মুহূর্তে মন ভেঙে গেছে। আমার মনে হয় না এখন তারা রাস্তায় বের হবে, কারণ আপাকে তারা দেখতে পায় নাই। আর আপার আত্মীয় স্বজন যারা ছিল সবাই বিদেশে, বড় বড় নেতা যা ছিল সবাই বিদেশে, ওনার পাশেও নাই, কিন্তু বিদেশে থাইকা ওনার পাশে নাই। কারণ আপনারা তো দেখছেন ইন্টারভিউর মধ্যে আওয়ামী লীগের সমস্ত বড় বড় নেতারা কেউ আসে নাই। কেন আসে নাই? তাদের কাছে একটা মেসেজ চলে গেছিল, ওইখানে যাই যদি বসেন আপার পাশে অনলাইনে, তাইলে কিন্তু ঢাকায় আপনাদের যে বাড়ি ঘর আছে সব উড়াইয়া দেবো। তাই হয়েছে। কিন্তু ওই যে সাকিবুল হাসানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আরেকজন শিক্ষামন্ত্রী ছিল সাকিবুল হাসানের পাশে, তার বাড়িতে আজকে আগুন দিছে। বাকিরা যারা হুঁশিয়ার ছিল তারা এই জন্য আসে নাই যে ভাই বাড়ি ঘর পোড়ায় দিতে পারে। এরপরে যদি আপা আবার ডাকে, দেখবেন আওয়ামী লীগের আর কেউ আসবে না।
আপাকে দিল্লিতেই একা কইরা দিল। কিন্তু আপার দিল্লিতে একা থাকলে কি হবে, আপার সন্তানরা তো বাংলাদেশে আছে। হ্যাঁ ভাই, আপাকে যারা মা ডাকছিল, মা মা, ওই মায়ের সন্তানরা তো আছে। কি ভাগ্যবান দেখেন, তারা এখন বিএনপির সাথেও আছে, আবার যখন আওয়ামী লীগ আসবে, মানে আপা আসবে, আপার সাথেও থাকবে। যদি আপা বাইচা থাকে, হ্যাঁ যদি বাইচা থাকে, তারা কিন্তু আবার মা ডাইকা পাশে ভিড়া যাবে। আর আপা যদি বাইচা থাকে, কোনো একদিন আসে, ওই যে ডিসেম্বরে বা কোনো একদিন যদি আসে, আপা থাকবে কই? আবার বাড়ি তো জাদুঘর বানায় ফেলাইছে। হ্যাঁ, আলিফ লাইলার জাদুঘর। দেখেন ভাই, এই জাদুঘরটা কেন বানাইছে, এর উদ্দেশ্যটা কি? জুলাইয়ের কারণেই তো এই জাদুঘর। জুলাইতে কেন রক্ত দিছিল? একটা নতুন বাংলাদেশের জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য, ডাকাইতের হাত থেকে বাঁচার জন্য, লুটপাটকারীর হাত থেকে বাঁচার জন্য। কিন্তু দেখেন, ওই জাদুঘরের মধ্যেই চোর। এক যে ছিল চোরের দেশ, কোনো একদিন ভাই, হ্যাঁ গল্প কাহিনী লেখা হবে, এক যে ছিল চোরের দেশ, আর সেটা হইল বাংলাদেশ। এখানে ভাই 20 টাকার টিকিট 50 টাকা। হ্যাঁ, আপনি যাবেন, দাড়িমোজ থাকুক আপনার, কোনো অসুবিধা নাই। আপনার একটা শিশু টিকিট ধরায় দিবে 20 টাকা দামের, কিন্তু আপনার কাছ থেকে 50 টাকা নিবে। তার মানে 50 টাকার মধ্যে 30 টাকা লাভ, 100 টাকার মধ্যে 60 টাকা চুরি। এই হিসাবে যদি আপনি ধরেন, 1000 টাকার মধ্যে 600 টাকা, লাখ টাকার মধ্যে 60,000 টাকা চুরি, আর কোটি টাকার মধ্যে 60 লক্ষ টাকা চুরি। এভাবে হিসাব করতে করতে যান, এই হারে চুরি বাড়ছে। আগে তো 10%, 20% এরকম শুনতাম, এখন তো ভাই 50 উপরে চলে গেল। গতকালকেই আপনারা দেখছেন, জাদুঘরে যারাই গেছে ভাই, ম্যাক্সিমাম মানুষের কাছ থেকেই ওরা চিট কইরা টাকা নিয়ে নিছে। ওরা কারা? ওরা মানে যারা এই টিকিট বেচার দায়িত্ব পাইছে। তদন্ত কইরা দেখেন, দেখবেন ওরাও কিন্তু সরকারের পক্ষের লোক। হ্যাঁ, সরকারি দল করে, এরকম লোকের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। পেট ভরে না ভাই, কারোই পেট ভরে না। আসলে ভাই, একটা কথা বলে না যে সরকারি দল আর বিরোধী দল মিলাই সিদ্ধান্ত নেয় দেশ কিভাবে চলবে। গত 17 বছর যারা বিরোধী দল ছিল, তারা কিন্তু সরকারের সাথেই সিদ্ধান্ত নিছে এই দেশ কিভাবে চলবে। গত 17 বছর যেভাবে আমরা বিরোধী দল দেখছি, ওই একই রকম বিরোধী দল কি এখন দেখব? না, নিশ্চয়ই না। গত 17 বছরের মতো যদি বিরোধী দল এখনো আমরা পাই, তাহলে তো এই দেশের ভাগ্য পরিবর্তন হবে না। বর্তমান যে বিরোধী দল আছে, তারা এমন হবে না, এটাই আশা করি, এটাই বিশ্বাস করি। আওয়ামী লীগ কি ভুলটা করছে জানেন? একা একাই সবকিছু খাইতে চাইছিল। ওরা যদি দিয়া খাইতো, আজকে এই অবস্থাটা হইতো না। ওরা কাউকে দেয় নাই, নিজেরাই সব ভাগ বাটোয়ারা কইরা খাইছে, আর বিদেশে টাকা পাচার করছে। বিরোধী দলকে দেয় নাই, কিছুই দেয় নাই, বরঞ্চ জুলুম করছে। আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল কি জানেন? ওরা 16-17 বছর একা একাই খাইছে। যদি বিরোধী দলকে দিয়া খাইতো, তাহলে কিন্তু কোনো প্রবলেম হইতো না। একাই খাইতে চাইছে। আসলে একা খাওয়া উচিত হয় না। আজকে একা খাওয়াতে দেখেন, ওনারা 15-20 বছর কোনো কিছু পায় নাই, না পাওয়াতে আজকে এইভাবে হামলায় পড়ছে ভাই। যে যেখান থেকে পারতেছে ছিনিয়ে নিয়ে যাইতেছে, এখান থেকে খাও, ওইখান থেকে খাও। ওই যে এয়ারপোর্টের কাছে যে গাছ লাগাইছে, 500 টাকার গাছ লক্ষ টাকা দাম নিছে। যেভাবে ওই যে টিকিট থেকে নিতেছে ভাই, 100 টাকার মধ্যে 60 টাকা চুরি। এই দেশে কোনো উন্নতি হবে? ঘোড়ার ডিম হবে। আরেকজন ভাই ভয় পায় বললো না, ওনাদের ভিতরের কথা বললো। উনি তো খুব সিনিয়র একজন রাজনীতিবিদ। কার কথা বলতেছি জানেন? নাসির উদ্দিন চৌধুরী। হ্যাঁ, ওই যে যাকে হুইল চেয়ারে কইরা সংসদে নিয়ে আসে, ওই সংসদে কিন্তু একটা কথা বলছিল জুলাইয়ের পক্ষে, তখন কিন্তু হাততালি পাইছিল। কিন্তু আজকে উনি কি বলতেছে জানেন? আওয়ামী লীগ আর বিএনপি ভাই ভাই, আমরা দুই ভাই। আওয়ামী লীগ আর আমরা মিলাই তো এই দেশকে স্বাধীন করছি, স্বাধীনতার যুদ্ধ করছি। আমরা একই আছি, একই ছিলাম। ভাই ভাইকে ছাইরা যাইতে পারে না। আওয়ামী লীগ আর বিএনপি ভাই ভাই, এই দুই ভাই মিলাই দেশটাকে চালাবে। কেন এই কথাটা বললো? সিনিয়র রাজনীতিবিদ, কিন্তু উনি কি ফাও কথা বলছে? শেখ হাসিনা আসবে শুনেই কিন্তু এই কথাটা বলছে। আরেকটা হইতে পারে, বিএনপির ভিতরে তো ভাই গোপন মিটিং হয়, তাই না? রাজনীতি নিয়ে গোপন মিটিং হয়। ওই মিটিং এর থেকে হয়তো কোনো কথা লিক হয়ে ওনার কানে গেছে। উনি তো আর মিটিং এ আইতে পারে না, কেউ হয়তো ওনার কানের মধ্যে পৌঁছাইছে। আওয়ামী লীগ আর আমরা ভাই ভাই, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আওয়ামী লীগকে আনতেই হবে, কারণ আওয়ামী লীগকে যদি না আনি, ওই যে নতুন শক্তির উত্থান হয়েছে,
তাদের হাতে ক্ষমতা চলে যাইতে পারে। ওই যে শামসুজ্জামান দুদু একজন আছে না, চিনেন তো, রাজনীতিবিদ, ওই যে হিসু কইরা ভাষায় দিতে চাইছিল, উনি কি বলে জানেন? এই সেনা প্রধান, আমাদের সেনা প্রধান জামাতে ইসলামকে প্রতিষ্ঠিত কইরা দিল। জামাতে ইসলাম আগে প্রতিষ্ঠিত ছিল না, সেনা প্রধান এই কাজটা করছে। এই কথাটা কেন বলছে আপনাদের মনে আছে? 4-5 দিন আগে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট চালু করছে, 4-5টা 6-7টা, আপনারা শুনছেন এর মধ্যে। এর মানে কি? ওইখানে কি হবে? আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট মানে AIII। এটা কেন করা হয়েছে? ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষাকে একসাথ কইরা নেক্সট জেনারেশন গইরা তোলা। এই যে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট করলো, ওইটাই কিন্তু জ্বালা। আরেকটা জ্বালা কি? উনি হজ কইরা আসছে, দাড়ি রাখছে, ওই জন্য এই ট্যাগটা দিয়ে দিল যে উনি ইসলামিক দলকে উত্থান কইরা দিছে, প্রতিষ্ঠিত কইরা দিছে, জামাতে ইসলামকে শক্তি যোগায় দিছে। দেখছেন একজন মুসলমান হইয়া কিভাবে কথা বলে, রাজনীতিকে না ধর্মের সাথে একদম মিলায় ফেলাইছে। রাজনীতি করতে গিয়া ইসলাম ছোট হয়ে যাক তাতে কিছু যায় আসে না। একজন মুসলমান হিসাবে ওনার কেমন লাগে? দুদু সাহেবের কথা বলতেছি, এইসব কথা বলা মানে ইসলামকে ছোট করা। নিজে মুসলমান হয়ে এই ধরনের কথা বলতে নিশ্চয়ই লজ্জা হওয়া উচিত। যাই হোক, ওনাদের লজ্জা নাই, যা মুখে আসে তাই বলবে। রাজনৈতিকভাবে বিরোধী দলকে ঘায়েল করার জন্য যা ইচ্ছা তাই বলতে পারে, আর তাদের চাওয়ারও তো শেষ নাই। এই যে ভিপি নূর সাহেব কি বলতেছে জানেন? উনি বলতেছে বেতন বাড়াইতে হবে। কাদের? মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের বেতন বাড়াইতে হবে। কত করা উচিত? উনি নিজেই নির্ধারণ করে দিতেছে 10 লক্ষ টাকা মন্ত্রীদের বেতন হওয়া উচিত, আর এমপিদের বেতন 5 লক্ষ টাকা। কেন? ওনারা যখন গ্রামে যায় মানুষ টাকা পয়সা চায়, এইটা চায়, ওইটা চায়, যার জন্য বেতন বাড়ায় দিতে হবে। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন দুপুরের খাওয়া 100-150 টাকার মধ্যে সাইরা ফেলায়। উনি কিন্তু সঞ্চয় করতে বলে, টাকা অপচয় করতে না বলে। আর ওনারা দাবি জানাইতেছে মন্ত্রী হইয়া ওনাদের বেতন 10 লাখ টাকা করতে হবে। হায় রে টাকা, ঢাকায় টাকা উঠতেছে, তো এই সংসদের চারিদিকেই টাকা উঠতেছে, ধরেন আর পকেটে ঢুকান। এইসব রাজনীতিবিদদের কথা শুনলে না ভাই গায়ে জ্বালা ধরে। ওই যে আরেকজন আছে না, আন্দালিব পার্থ, একটা টাইমে কিন্তু মনে করতাম ভাই হ্যাঁ খুব বিজ্ঞ লোক, কথা শুনতো ভালো লাগতো, কিন্তু খুব যুক্তি দিয়া কথা বলে। কিন্তু এখন আউলে গেছে ভাই, আউলে গেছে। কেন জানি ওনার মাথা টাথা নষ্ট হয়ে গেছে। যেসব কথাবার্তা বলে এইসব কথাবার্তার কোনো 2 পয়সা দাম নাই। আজকে উনি বলতেছে এই যে জুলাই যোদ্ধা যারা আছে এদের তো একটা চেয়ারম্যান মেম্বার হওয়ারও ক্ষমতা নাই, এরা আবার সংসদে যাইতে চায়, এমপি হইতে চায়, ওরা মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না। এই আন্দালিব পার্থ বলতেছে, আন্দালিব পার্থ সাহেব, ওরা ধৈর্য নেন মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু একটা যোগ্যতা রাখে, আপনার আত্মীয়কে দিল্লি পাঠায় দেওয়ার যোগ্যতা রাখে, ওই স্বৈরা শাসকের রাজত্বকে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে মিস্টার আন্দালিব পার্থ। ওই ক্ষমতাটা তো রাখে, মেম্বার হওয়ার ক্ষমতা না রাখুক। ভাই ব্রাদার, যে লোক প্লেন চালায় মানে প্লেনের পাইলট, সে লোক যদি সাইকেল চালাইতে পারে কি পারে না এটা যদি আপনি প্রশ্ন করেন, কোনো কথা হইলো এটা কোনো মানায়? যারা আপনার আপাকে দিল্লি পাঠাইতে পারে তাদের ওইটুকু বিচার করেন না কেন? মেম্বার হইতে পারলো কি চেয়ারম্যান হইতে পারলো, এইসব প্রশ্ন তুইলা নিজেকে ছোট করতেছেন কেন? আপনি যে আজকে সংসদে গেছেন, এই যে এত বড় একটা পোস্ট পাইছেন, আপনার মার্কা কি যেন ছিল, ট্রাক মার্কা না কি মার্কা জানি না, ভুলা গেছি, আরেক দলের লেজুর হিসাবেই তো গেলেন এই সংসদে, নিজের ক্ষমতায় তো যান নাই। এইসব ফাউল কথাবার্তা বইলা কাদেরকে খুশি করেন? আপনি যদি রাশেদ খানের মতো হয়ে যান তাহলে কি মানায়? এত নিচে নামার দরকার নাই তো। এই যে দেখেন রাশেদ খান একটা জায়গায় দেখলাম বক্তব্য দিতে গেছে, ওনারা কেমন মানুষ, উনি বক্তব্য দিবে ওর মধ্যে একটা গরু ঢুকে গেছে, ওনার সামনে গরু, উনি বিব্রত বোধ করতেছে। আপনারা খেয়াল রাখবেন না, এত বড় একটা নেতা ভাষণ দিবে, ওনার চারিদিকে পাহারাদার থাকতে হবে, তো চারিদিকটা ঘেরাও দিয়ে রাখবেন, গরু ছাগল যেন ঢুকতে না পারে। কত বড় একটা বেজ্জতি। অপোজিশনে রয়েছে, বিশেষ করে জামাত ইসলাম, তারা প্রিয় সাংবাদিক ভাইরা, বিদায় নিবার আগে শুধু এইটুকু বলবো ভাই, দেশ কেমন আছে, আমাদের দেশটা বর্তমানে কেমন আছে একবার চিন্তা করেন তো। গতকালকে দেখলাম কিছু পুলিশ একটা বাড়িতে যাইতেছে, এখানে মাদক আছে ধরার জন্য, ওরা বাড়িতে ঢোকার আগে পাবলিক ওনাদেরকে চেক করতেছে, বডি চেক করতেছে, পকেটের মধ্যে কোনো মাদক আছে কিনা। 1-2 না ভাই, অনেকগুলো পুলিশরা চেক করতেছে যে আপনাদের পকেটে মাদক আছে কিনা ওই ঘরে ঢোকার আগে।
তার মানে কেমন একটা অবিশ্বাস চলে আসছে পুলিশের উপর। চিন্তা করছেন, পুলিশ মাদক ধরতে যাইতেছে, ওই পুলিশে চেক করতেছে পাবলিক যে আপনারা পকেটে করে মাদক নিয়ে যাচ্ছেন কিনা। তার মানে এরকম ঘটনা অতীতে বহুবার ঘটছে, যেখান থেকে বিশ্বাসটা হারায় ফেলছে। যে পুলিশ মাদক কারবারি ধরার জন্য তার বাড়িতে ঢুকবে, তার দেহ তল্লাশি চলতেছে, তার পকেটে মাদক আছে কিনা। অবিশ্বাস কোন পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে ভাই, 500 টাকা দেয়া দুইটা বাবা কিনতে চাইছিল, কিন্তু দোকানদার চাইতেছে 600 টাকা। এটা কেন 500 টাকা দিবে না, এইটা নিয়ে তর্ক বিতর্ক, মানুষজন জমা গেছে ওপেন, সবার কাছে বলতেছে আমি 500 টাকা দিছি দুইটা বাবার জন্য, ওই 600 টাকার নিচে দিতে চায় না। এইটা নিয়ে বিবাদ। চিন্তা করেন, এই সংসদে কিন্তু বিএনপির একজন এমপি বলছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পিছন দিয়েই বাবার আসা যাওয়া, বাবা বলতে মাদকের আসা যাওয়া, মাদকের চালান ওনার ঘরের পিছন দিয়েই আসে। ওইটাই তো প্রমাণ হইলো, ওপেন রাস্তার মধ্যে ঝগড়া করতেছে দোকানদারের সাথে, 500 টাকায় কেন দুইটা দিবেন না। ছায়া গেছে ভাই, মাদকের ছায়া গেছে। আগে এই বাবা ছিল ভাই শহর কেন্দ্রিক, এটা এখন গ্রামগঞ্জে পৌঁছায় গেছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই রিয়াকশন কি, এই মাদকের রিয়াকশন মারাত্মক। এই মাদক যারাই সেবন করবে তারা ক্রাইমের সাথে জড়াবেই ভাই, কোনো হুঁশ জ্ঞান থাকবে না তাদের মাথার মধ্যে, ব্রেন কাজ করবে না। এক হয় সে ধর্ষণ করবে, নাহলে কারো উপরে আক্রমণ করবে, কিছু একটা করবেই। এই যে দেখতেছেন না চারিদিকে ক্রাইম হচ্ছে, আজকেও কিন্তু একজন গুলি খেয়ে মারা গেছে। কেন হচ্ছে এগুলো? এই মাদকের রিয়াকশন। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এইটা নিয়ে ভাবার সময় নাই, ওনার চিন্তা ভাবনা ওই একই জায়গায়, সংবিধান সংবিধান। কি হবে এই সংবিধানের? এই সংবিধানের মাধ্যমে কিভাবে দেশটাকে চালানো যায়, ওই ছাড়া উনি কিচ্ছু বুঝে না। কখনো উনি আইনমন্ত্রী, কখনো আবার প্রধানমন্ত্রীর ভূমিকাও চলে যায়, এক এক সময় এক এক ভূমিকা, কিন্তু নিজের ভূমিকাটা পালন করতেছে না। শুনছিলাম রদ বদল হবে, হ্যাঁ এই সরকারের মন্ত্রী লেভেলের অনেক কিছু রদ বদল হবে। আমি তো মনে করি জ্বালানি মন্ত্রী আর এই স্বরাষ্ট্রমন্ত্রী এই দুইটা জায়গায় রদ বদল করেন। 5 বছর তো ভাই অনেক লম্বা টাইম, তাই না? কিন্তু 5 মাসে যেটা দেখাইলেন, এটা যদি ট্রেইলার হিসাবে দেখি, তাহলে মূল ছবিতে, মূল পিকচারে কি আছে এটা তো খুব সহজেই বোঝা যায়। আর কিছু বুঝাইতে চাই না। সবাই ভাই সাবধানে থাকবেন। ঋতু আসে ঋতু যায়, মানুষের কি ভাগ্য পরিবর্তন হয়? হয় না। সরকার আসে সরকার যায়, গরিবের ভাগ্য পরিবর্তন হয়? হয় না। যেভাবে আগে ছিলাম এখনো ওই একই রকম আছি, কিন্তু একই রকম থাকবো? নিশ্চয়ই না। নতুন একটা বাংলাদেশের অপেক্ষায়। আর সেটা পাইতে পারি কেমনে জানেন? একটা শক্ত বিরোধী দল থাকলে। ওই 16-17 বছর যেরকম বিরোধী দল ছিল বিএনপি, আওয়ামী লীগের পাশে, বিএনপি তো বিরোধী দল ছিল, ওরকম বিরোধী দল দিয়ে কিন্তু কোনো কিছুই হবে না। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আর বেঁচে নাই, এমন একটি নিউজ কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া জুড়ে এই নিউজটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন এবং আপনারা কি মনে করেন, সত্যি সত্যি এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আর বেঁচে নাই, নাকি তিনি বেঁচে আছেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, শেখ হাসিনা সহ এবং বাংলাদেশের রাজনৈতিক সংবাদ সহ এবং দেশের ট্রেন্ডিং সংবাদ সহ সমস্ত কিছুর সবার আগে আপডেট পেতে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।